আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক জীববিজ্ঞান বিভাগ, উমরগনি এমইএস কলেজ। ইন্ডেক্স নম্বর 000144। প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ প্রতীক প্রাণী লাবিউরোহিতা-এর বাহ্যিক গঠন সম্পর্কে ধারণা। প্রথমে আসি আমরা লাবিউরোহিতা বা রুই মাছ সম্পর্কে। আমাদের সিলাবিক অন্তর্ভুক্ত যে প্রাণী, এটাকে আমরা মাছ বলে থাকি। বিজ্ঞানের ভাষায় মাছ কাকে বলা হয়? যে সকল মেরুদণ্ডী প্রাণী জলজ, ফুলকা দ্বারা শ্বাস শ্বসন কার্য চালায়, জোর বা বিজোর পাখনা থাকে, আঁশযুক্ত অথবা আঁশবিহীন, অস্থিযুক্ত অথবা তরুণাস্থি বিশিষ্ট অন্তঃকঙ্কাল দ্বারা গঠিত দেহ এবং প্রকৃত ছোয়াল থাকে, তাদেরকে মাছ বা মৎস্য বলে। মাছের দেহকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন মস্তক, দেহকাণ্ড এবং লেজ। তোমরা একটি মাছের ছবি দেখলে বুঝতে পারবে, যেহেতু তোমরাও বাসায় আমিও বাসায়, ল্যাবে বসে আমরা এই মাছগুলো দেখায় সরাসরি পুঙ্খানুপুঙ্খরূপে দেখানো হয়। তোমরা একটা মাছের ছবি বইতে দেখতে পাচ্ছ। এই মাছের দেহটাকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন হেড বা মস্তক, ট্রাঙ্ক বা ধর অথবা দেহকাণ্ড, টেইল বা লেজ। দেহের সম্মুখভাগ থেকে কানকুর সীমানা পর্যন্ত, অপারকুলমের সীমানা পর্যন্ত এই অংশটাকে মস্তক বা হেড বলা হয়। কানকুর পর থেকে পায়ু পর্যন্ত অংশ, এটাকে দেহকাণ্ড, দর অথবা ট্রাঙ্ক বলা হয়। এরপরে দেখো, পায়ু থেকে লেজ পর্যন্ত পেছনের অংশটা, এই অংশটাকে টেইল বা লেজ বলা হয়। অর্থাৎ posterior anal parts of the vertebral column is called tail. এখন আসো আমরা মস্তকটা কীরকম দেখি এবং তার মধ্যে কী কী আছে। যেমন মস্তকের 2 পাশে একটা চ্যাপ্টা অংশ, যেটাকে কানকো বা ওভারকুলাম বলা হয়। মাছের মাথার 2 পাশে ফুলকা প্রকোষ্ঠ ঢাকা চ্যাপ্টা অংশকে কানকো বা ওভারকুলাম বলা হয়। ওভারকুলামের কিনারার দিকে একটা পর্দা আছে, যেটা প্রকোষ্ঠকে ঢেকে রাখে, সেটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টিগাল মেমব্রেন, যেটা কানকোর পেছনের দিকে থাকে। মাথার উপরে ছোয়ালে 2টি বারবেল থাকে। চোখ দুটো বড় এবং দেখা যায়। এরপর আসো পাখনা। আমরা মাছের মধ্যে যে পাখনাগুলো দেখি, যেগুলোকে ফিনস বলা হয়, সাধারণত মাছের চলনাঙ্গকে পাখনা বলা হয়। মাছের চলনাঙ্গকে পাখনা বা ফিনস বলে। দেহের অগ্রভাগে পৃষ্ঠ পাখনা, অঙ্কীয় দেশে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা ইত্যাদি থাকে এবং লেজের দিকে পুচ্ছ পাখনা বা কডাল ফিন থাকে। পুচ্ছ পাখনার উপরের ভাগ নিচের ভাগ সমান হলে এই পুচ্ছ পাখনাকে বলা হয় হোমোসার্কাল ধরনের। যদি
পুচ্ছ পাখনার উপরের ভাগ নিচের ভাগ অসমান হয়, তখন সেই পুচ্ছ পাখনাকে বলা হয় হেটারো সার্কাল ধরনের। আমরা রুই মাছে যেহেতু উপরের ভাগ নিচের ভাগ সমান, সুতরাং এগুলোকে আমরা হোমোসার্কাল পুচ্ছ পাখনা বলে থাকি। হাঙ্গরের মধ্যে যেহেতু দুটো অসমান, তখন এগুলোকে বলা হয় হেটারো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। আরও যদি পুচ্ছ পাখনা দুটি অংশ একীভূত হয়ে যায়, তখন সেটাকে ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা বলা হয়। যেমন লাং ফিশের মধ্যে ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা পাওয়া যায়। এরপরে মাছের মধ্যে দেহের মধ্যে যে আঁশগুলো আছে, তোমরা বাসায়ও দেখো। এখন আঁশ বা স্কেলস এগুলো কাকে বলা হয়? যেগুলো ত্বক উদ্ভূত বস্তু বলা হয় ইন্টিগুমেন্টারি ডেরিভেটিভস। আঁশ, লোম, নখ, শিং এই সমস্ত অংশগুলোকে ত্বক উদ্ভূত বস্তু বা ইন্টিগুমেন্টারি ডেরিভেটিভস বলা হয়। ত্বকের ডার্মিসে প্রবিষ্ট থাকা সম্মুখ অংশ তন্তুময় এবং বাইরের অংশ ডেন্টিন নির্মিত অংশটাকে, যেটা মাছের দেহকে টালির মতো ঢেকে রাখে, সেই অংশগুলোকে আঁশ বা স্কেলস বলা হয়। এই আঁশগুলো বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন সাইক্লয়েড ধরনের। যে সমস্ত আঁশ গোলাকার এবং পশ্চাৎভাগ মসৃণ থাকে, সেগুলাকে সাইক্লয়েড ধরনের আঁশ বলা হয়। যেমন রুই মাছের আঁশগুলো হলো সাইক্লয়েড ধরনের। তারপর আসো টিনয়েড ধরনের আঁশ। যে সকল আঁশের পশ্চাৎভাগ কাঁটাযুক্ত, সেগুলোকে বলা হয় টিনয়েড ধরনের আঁশ। যেমন কই মাছের আঁশগুলা টিনয়েড ধরনের। তারপর আসো প্লাকয়েড ধরনের আঁশ। যে সকল আঁশ ক্ষুদ্র, চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সেগুলাকে বলা হয় প্লাকয়েড ধরনের আঁশ। আমরা হাঙ্গর মাছের মধ্যে প্লাকয়েড ধরনের আঁশ পেয়ে থাকি। এরপরে আসো গ্যানয়েড ধরনের আঁশ। যে সকল আঁশগুলোর বহিস্তর গ্যানয়েন দ্বারা গঠিত, সেই আঁশগুলোকে গ্যানয়েড ধরনের আঁশ বলা হয়। যেমন লাং ফিশের আঁশগুলোকে গ্যানয়েড ধরনের আঁশ বলা হয়। এরপর আসো, আমরা রুই মাছকে কার্প জাতীয় মাছ বলে থাকি। কার্প জাতীয় মাছ কোনগুলা? মিঠা পানির যে সমস্ত মাছ অস্থিযুক্ত কঙ্কাল দ্বারা গঠিত, মাথায় আঁশ থাকে না, সারা দেহে আঁশে আবৃত, দেহ গহ্বরে সন্তরণতলি, সুইমিং ব্লাডার বা ফটকা থাকে, তাদেরকে কার্প জাতীয় মাছ বলা হয়। আমাদের দেশের অধিক পরিচিত রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, কালীবউশ, এগুলাকে কার্প জাতীয় মাছ বলা হয়। আবার যে সমস্ত মাছ খুব তাড়াতাড়ি বাড়ে, চাষ করলে চাষিরা, ব্যবসা করলে ব্যবসায়ীরা এবং যারা ভোক্তা তারাও উপকৃত হয়, সে জাতীয় মাছগুলোকে মেজর কার্প বলা হয়। আমরা ইতিমধ্যে মাছের বাহ্যিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এরপরে আসো, তোমাদের আজকের যে এক্সপেরিমেন্ট, সেটা তোমরা খাতায় লিখতে পারো। পরীক্ষার নাম দিয়ে রুই মাছের বহিরাকৃতি পর্যবেক্ষণ।
ইংরেজিতে এই শ্রেণী বিন্যাসটা লিখতে হবে, যেমন ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অ্যাক্টিনোপটেরিজাই, অর্ডার সিপ্রিনিফর্মিস, ফ্যামিলি সিপ্রিনিডি, জেনাস লাবিউ, স্পেসিস লাবিউরোহিতা। তোমরা জেনাস নামের লিখতে আসলে এই লাবিউর নিচে আন্ডারলাইন করবে, যেহেতু এটা গণনাম। স্পেসিস লেখার সময় লাবিউ এবং রোহিতা দুইটার পাশে আলাদা করে আন্ডারলাইন দিতে হবে। একটা রুই মাছের ছবি আঁকবে, বিভিন্ন অংশ চিহ্নিত করবে, তারপরে শনাক্তকারী বৈশিষ্ট্য তোমার বইতে যেরকম আছে সেরকম লিখতে পারো, অথবা কিছু বেশ কম করেও লেখা যায়। যেমন শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা 1 নম্বরে বলে থাকি রুই মাছের দেহকে মস্তক, ধর এবং লেজে ভাগ করা যায়। দেহের একটি পৃষ্ঠ পাখনা আছে, একজোড়া বক্ষ পাখনা থাকে, পেক্টোরাল গার্ডেল, একজোড়া ফেলবিক গার্ডেল বা শ্রুণি পাখনা থাকে, এবং একটি পায়ু পাখনা বা অ্যানাল ফিন থাকে। দেহের বাইরের দিকে একটি হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা থাকে। এখানে হোমোসার্কাল বলতে বোঝাচ্ছি আমি যে পুচ্ছ পাখনার উপরের অংশ এবং নিচের অংশ দুইটাই সমান থাকে, সেগুলোকে হোমোসার্কাল পুচ্ছ পাখনা বলা হচ্ছে। আর এদের দেহ এবং লেজে, ধর এবং লেজের মধ্যে সাইক্লয়েড ধরনের আঁশে আবৃত থাকে। ঊর্ধ্ব চোয়ালের দিকে একটি সূক্ষ্ম একজোড়া সূক্ষ্ম নরম বারবেল থাকে। ইহাদের চক্ষু এবং কানকুগুলো বড় দেখা যায়। এই বৈশিষ্ট্য 4-5টা বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য তুমি খাতায় লিখতে পারো। পরীক্ষার সময় তোমাকে যদি আইডেন্টিফিকেশনে কোনো মাছ দেওয়া হয়, গুরুত্বপূর্ণ 2টা বা 3টে বৈশিষ্ট্য লিখলে হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা ফুলকা সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।